সাথে মিশিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে কথা দিয়ে বলছি, শুধু এটুকুই না, এর কিছুক্ষণ পরে তোমরা ঈগল নামের গ্যাংস্টারের এমন তাণ্ডব দেখতে চলেছো যেটা দেখার পরে তোমাদের চোখের ঘুম চলে যাবে। ঈগলের হিস্টরি জানার পরে প্রমোদ ইউরোপ থেকে আবারও ভারতে চলে আসে আর তাদের রয়্যাল অফিসারদের সাথে প্ল্যান করতে থাকে। একদিন প্রমোদ জানতে পারে যে ঈগল বিভিন্ন দেশের গ্যাংস্টারের কাছ থেকে যে অস্ত্রগুলো হাইজ্যাক করে নিত, ওই অস্ত্রের ট্রাকগুলো একটি বিশেষ জায়গায় যে থেমে যেত। তারা সেই জায়গার লোকেশন ট্র্যাক করার জন্য ইচ্ছা করেই একটি অস্ত্র বোঝাই ট্রাকের সাথে জিপিএস ট্র্যাকার বসিয়ে দেয়। তার নিয়ম অনুযায়ী ঈগল যখন আবারও অস্ত্র বোঝাই ট্রাক কিডন্যাপ করে নেয়, এবার রয়্যাল এজেন্টরা সেই জিপিএস ট্র্যাকার ফলো করতে করতে তেলেগুর এই তেলেগানা নামক গ্রামের এই প্রাসাদে এসে পৌঁছে যায়। তবে এরপরে কি ঘটেছিল এই কাহিনী না বলেই সেই রয়্যাল এজেন্ট প্রমোদ নায়নাকে তার অফিস থেকে বেরিয়ে যেতে বলে। সে বলতে থাকে যে এই ঘটনার বাকি অংশ সে পরে তাকে বলবে। নায়না ঈগলের দুই রকম রূপ দেখে কনফিউজ হয়ে যেতে থাকে। সে আবারও চলে আসে ওই এমপি শমশের রেড্ডির পিএস এর কাছে। তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে বাকি ঘটনাগুলো সে শুনতে যায়। এবার এমপির পিএস তাকে বাকি ঘটনাগুলো বলা শুরু করে। সে বলতে থাকে যে ওই বিদেশি ক্লায়েন্ট যখন তাদের এমপির সাথে ডিল করার পরে চলে গিয়েছিল, ঠিক তার পরের দিনই সেই বিদেশি ক্লায়েন্টের ওপরে চারপাশ থেকে স্নাইপার অ্যাটাক শুরু হয়। তার চারপাশে কড়া সিকিউরিটি থাকার পরও তারা তাকে বাঁচাতে পারছিল না। চোখের পলকে কোথায় থেকে স্নাইপার শট এসে তার আশেপাশে থাকা সকল সিকিউরিটি নাই হয়ে যেতে থাকে। সে যখন যান বাঁচানোর জন্য একটি সেফ রুমে চলে আসে, এবার ওই রুমের মধ্যে তার সামনে এসে হাজির হয় ঈগল ওরফে শাহদেব। শাহদেব তাকে বলতে থাকে, তুই যদি আমার সম্পর্কে কিছু না জানিস তবে সেটা তোর জন্য খুবই খারাপ একটি বিষয়। তবে আমি ধরেই নিলাম যে তুই আমার নাম কোনোদিন শুনিসনি, তাই আমি তোকে এবারের জন্য মাফ করে দিলাম। আর তার বিনিময়ে তুই তোর ডিল ক্যান্সেল করে দিবি আর নতুন করে আমার বাড়ির দিকে চোখ তুলেও তাকাবি না। যদি আমার বাড়ির দিকে এবার তুই দ্বিতীয়বার চোখ তুলিস তবে তোর চোখ আমি তুলে ফেলবো। শাহদেবের এমন ভয়ঙ্কর স্নাইপার শটের কারণে ওই বিদেশি ক্লায়েন্ট তাৎক্ষণিক ওই এমপি শমশের রেড্ডির কাছে কল করে আর তার এই প্ল্যান ক্যান্সেল করে দিতে বলে। বিদেশি ক্লায়েন্ট শমশের রেড্ডিকে বলতে থাকে, আমার ওই জমির কোনো দরকার নাই, আমি এই দুনিয়াতে জাস্ট বেঁচে থাকতে চাই। কিন্তু এমপি শমশের রেড্ডি ওই মহামূল্যবান গুপ্তধনের লোভ এবার সামলাতে পারে না। সে চলে যায় তার এলাকার লোকাল এক গুন্ডাদের আস্তানায়। এইটুকু বলার সময় হঠাৎ ওই জায়গায় চলে আসে তালকোনা থানার সেই পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার এসে বাকি কাহিনীটুকু নায়নাকে বলতে বারণ করে। তবে কালক্রমে নায়না এখানে জানতে পারে যে এই ঘটনার সাথে আরো একটি চরিত্র জড়িয়ে রয়েছে, আর সেই মেয়েটির নাম হচ্ছে পদ্মা। বাকি ঘটনা শোনার জন্য এবার সে পদ্মা নামের মেয়েটিকে খুঁজে বের করে, যে বর্তমানে একটি স্কুলের টিচার হিসেবে কাজ করে। নায়না পদ্মা নামের মেয়েটিকে খুঁজে বের করে আর তার কাছে যে এই শাহদেব ওরফে ঈগল গ্যাংস্টারের আসল কাহিনীর বাকি ঘটনাগুলো শুনতে থাকে। এবার পদ্মা তাকে বাকি ঘটনা বলতে থাকে। সেখানে পদ্মা তাকে জানায় যে সে একটি বিদ্রোহী জনগোষ্ঠীর সাথে কাজ করত, যারা মূলত অন্যায় অবিচার আর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত। মানে তাদের এলাকার মধ্যে যদি কোনো গ্যাংস্টার মাথাচাড়া দিয়ে উঠত বা অন্যায় অবিচার চালাতো, তবে তারা সেই গ্যাংস্টারকে নির্মূল করে দিত। ঠিক এইভাবেই তাদের লিস্টে নাম চলে আসে তাদের রাজ্যের মহাদেব নামের এক গ্যাংস্টারের। ফলে পদ্মা একজন কাজের মেয়ে হয়ে শাহদেবের বাড়িতে আসে তার কটন ফ্যাক্টরিতে কাজ করার জন্য। আর শাহদেব ছিল একদিক থেকে খুব উদার মনের অধিকারী, তাই এমন এক অসহায় মেয়েকে দেখে সে পদ্মা নামের সেই মেয়েটিকে তার বাসায় ঢুকতে দেয়। তবে পদ্মা সামনের গেট দিয়ে শাহদেবের বাসার মধ্যে ঢুকলেও তাদের টিমের সাথে আরো একটি সশস্ত্র টিম জড়িত ছিল, যারা ওই অস্ত্র ভর্তি ট্রাকের মধ্যে একটি জিপিএস ট্র্যাকার ভরে দিয়েছিল। আর ওই অস্ত্রগুলো শাহদেব এই প্রাসাদের কোন জায়গায় লুকিয়ে রাখে সেই লোকেশন খুঁজে বের করা। পদ্মা দিনের পর দিন ওই কটন ফ্যাক্টরিতে কাজ করতে থাকে আর সুযোগ বুঝে বুঝে ওই অস্ত্রে জিপিএস ট্র্যাকার গুলো ফলো করে করে সেই ট্রাকটি খুঁজতে থাকে। তবে অনেক খোঁজার পরেও সে ওই জিপিএস ট্র্যাকারের কাছাকাছি যাওয়ার পরেও সেই ট্রাকগুলোকে সে খুঁজে পাচ্ছিল না। ঠিক এমনই একদিন পদ্মা যখন ওই ট্রাকগুলোকে খুঁজতে বের হয়, হঠাৎই শাহদেবের ম্যানেজার জয় তাকে হাতে নাতে ধরে ফেলে আর পদ্মাকে ধরে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। ঠিক ওই সময়ে তাদের এলাকার এমপি শমশের রেড্ডি তার কিছু গুন্ডা পাঠায় শাহদেবকে মেরে ফেলার জন্য। কিন্তু সেই কাহিনী শাহদেব তার বাড়ির চারপাশে লাগানো সিসি ক্যামেরায় দেখে ফেলে। ফলে শাহদেব তার ম্যানেজার জয়কে বলতে থাকে যে তার বাড়ির মধ্যে কয়জন গুন্ডা ঢুকেছে। জয় সিসি ক্যামেরা দেখে গুনে গুনে তাকে বলে দেয় যে মাত্র 15 জন ঢুকেছে।
এই কথা শুনে শাহদেব তাকে বলতে থাকে যে গেট বন্ধ করে দিতে। এবার সে শমশের রেড্ডির পাঠানো গুন্ডাদেরকে এক একটা ধরতে থাকে আর এক একজনকে শুট করে করে মাটিতে শুইয়ে দিতে থাকে। এভাবে যখন সকল গুন্ডাগুলো মারা পড়তে থাকে, এবার তারা কৌশল করে বলতে থাকে লড়াই হয় সমান সমানে, আমরা এসেছি চাকু তলোয়ার নিয়ে আর তুই পিস্তল দিয়ে নিজেকে খুব বাহাদুর দেখাচ্ছিস। এই কথা শোনার পরে শাহদেব তাদেরকে 2 কার্টুন অস্ত্র ধরিয়ে দেয়, যার মধ্যে ছিল মারাত্মক সব শটগান। কিন্তু তারা এই অস্ত্র নেওয়ার পরেও শাহদেবের সাথে পেরে উঠছিল না। এভাবেই সেখানে থাকা 14 জনকে হেডশট দিয়ে সে মাটিতে ফেলে দেয়। বাকি রয়েছে শুধুমাত্র একজন। তবে এখানে শাহদেব তাকে সরাসরি মেলে না ফেলে তার পায়ে শটগান লাগিয়ে ফায়ার করতে থাকে আর তার পা একদম ঝাঁঝরা করে দিতে থাকে। তারপর তাকে একটি ট্রাকের ড্রাইভার সিটে বসিয়ে দেয় আর সেই ট্রাকের মধ্যে মাত্রই হত্যা করা সেই 14 জন মানুষকে তুলে দেয় আর ওই পাঞ্চাল নামক লোককে বলতে থাকে যে যা, তোকে আজকে ছেড়ে দিলাম, যেন তুই এই মরদেহগুলো এমপির বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারিস। কাহিনীর এতটুকু বলার পরে পদ্মা নায়নাকে বলতে থাকে যে এরপরের বাকি অংশটুকু তুমি রয়ের এজেন্ট প্রমোদের কাছে জানতে পারবে, কারণ এই প্রমোদও শাহদেবের প্রাসাদের মধ্যে ঢুকে ধরা পড়ে গিয়েছিল। আর এরপরে তাদের সাথে কি ঘটেছিল তার সকল কাহিনী একমাত্র প্রমোদই তোমাকে বলতে পারবে, কারণ এরপরে যেই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল সেটা শোনার পরে তোমার বুকও কেঁপে উঠবে। সেখানে কোনো উপায় না পেয়ে নায়না আবারও চলে আসে ওই রয়ের এজেন্ট প্রমোদের কাছে আর তাকে বলতে থাকে যে শাহদেবের বাড়ির ভেতরে আসলে কি ঘটেছিল। এবার প্রমোদ তার বলা ঘটনার বাকি অংশটুকু নয়নাকে বলতে থাকে। যখন চারিদিক থেকে শাহদেব নামের এক লোকের রিপোর্ট তাদের অফিসে ভরে যেতে থাকে, সেই সাথে বিদেশি বড় বড় গ্যাংস্টারের লিস্টে শাহদেবের নাম উঠে যেতে থাকে, কারণ এই শাহদেব এত পরিমাণ অস্ত্র তার গোডাউনে হাইজ্যাক করে এনে মজুত করেছিল যেটা দিয়ে পুরো ইন্ডিয়াকে নামিয়ে ফেলা সম্ভব। ইন্ডিয়ার এজেন্টরা তাদের নিজের দেশের মধ্যে এমন ভয়ঙ্কর মানুষকে আর বাঁচিয়ে রাখতে চায় না। রয়ের এজেন্টরা তাদের স্পেশাল ফোর্স ও স্পেশাল ব্রাঞ্চের সাথে মিটিং এ বসে আর এখান থেকেই সিদ্ধান্ত হয় যে করে হোক তারা ছলে বলে কৌশলে শাহদেবের বাড়ির মধ্যে পৌঁছাবে আর তারপর একবার তাকে হাতে নাতে অস্ত্র সহ ধরার পরে তাকে এনকাউন্টার করে খালাস করে দেবে আর তার মজুত করা সকল অস্ত্রগুলো রাষ্ট্র ভান্ডারে জমা করে দেবে। আর যদি তারা এই কাজে ব্যর্থ হয় তবে তাদের এক বিশাল স্পেশাল ফোর্সের টিম থাকবে শাহদেবের বাড়ির বাইরে। যদি শাহদেব কোনো ঝামেলা করতে চায় তবে তাকে সহ তার পুরো বাড়ি উড়িয়ে দিবে এই স্পেশাল ফোর্সের টিম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই প্ল্যান মোতাবেক প্রমোদ একজন ইলেকট্রিশিয়ান সেজে শাহদেবের বাড়ির ভেতরে ঢুকে যায়। কিন্তু শাহদেব প্রমোদকে দেখে বলতে থাকে যে আমার বাড়িতে ইলেকট্রিশিয়ান লাগবে এটা সত্য, কিন্তু রয়ের এজেন্ট লাগবে এটা তো জানি না। এই কথা বলার সাথে সাথে শাহদেবের ম্যানেজার জয় প্রমোদের দিকে একটি ফাইল ছুড়ে দেয় আর ওই ফাইলটি দেখার পরে এবার প্রমোদ দেখতে পায় যে এতদিন ধরে তারা যে প্ল্যান করেছিল আর যত যত ফোর্সের সাথে মিটিং করেছে তার প্রত্যেকটা ফটো তার কাছে রয়েছে। যখন প্রমোদ বুঝতে পারে যে সে শাহদেবের হাতে ধরা পড়ে গেছে, এবার শাহদেবের বাড়ির পেছনে থাকা স্পেশাল ফোর্সের টিমকে সিগন্যাল পাঠাতে যায়, কিন্তু শাহদেব তাকে বলতে থাকে এই বাড়ির মধ্যে ঢোকার পরে এখানের সকল নিয়ম আমার নিয়মেই চলে, তোর হাতে থাকা ওই ডিভাইস এই বাড়ির এরিয়ায় থাকার মধ্যে কাজ করবে না। এবার শাহদেবের ম্যানেজার জয় প্রমোদকেও ধরে ওই মেয়ে পদ্মার সাথে একই রুমের মধ্যে বেঁধে রাখে আর এই রুমে যাওয়ার পরে প্রথমবারের মতো প্রমোদ দেখতে পায় যে এ পর্যন্ত লুট করা অস্ত্রগুলো শাহদেব আসলে কোথায় লুকিয়ে রাখতো। প্রমোদ দেখতে পায় যে তাকে যে রুমে নিয়ে আসা হয়েছে ওই রুমের পুরোটাই জুড়ে শুধু অস্ত্র আর অস্ত্র সাজিয়ে রাখা। ঠিক ওই সময়ে প্রমোদ তার পেছনে দেখতে পায় যে বিশাল এক মনিটরে শাহদেবের পুরো বাড়ির চারপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও চলছে আর বিশাল একটি স্পেশাল ফোর্সের টিম যে শাহদেবের বাড়ির পেছনে অবস্থান করছে এই সিনগুলো ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এদিকে বাইরে থেকে যখন স্পেশাল ফোর্সের টিম প্রমোদের কোনো সাড়া পাচ্ছিল না, তারা বুঝতে পারে যে প্রমোদ শাহদেবের হাতে ধরা পড়ে গেছে। তাই এবার স্পেশাল ফোর্স তাদের অফিস থেকে পারমিশন নেয় যে শাহদেবের বাড়ির উপরে অ্যাটাক করার জন্য। পরিবেশ সবকিছু অ্যানালাইসিস করার পরে এবার তাদের মেইন অফিস থেকে পারমিশন দিয়ে দেয় শাহদেবের পুরো বাড়ি সহ শাহদেবকে একদম ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য। পারমিশন পাওয়ার সাথে সাথেই স্পেশাল ফোর্সের সবাই রেডি হতে থাকে তার উপরে আক্রমণ করার জন্য। তবে ঠিক ওই সময়ে পদ্মা যেই গ্যাংয়ের সাথে কাজ করত ওই গ্যাংয়ের লোকজন স্পেশাল ফোর্সের আগেই শাহদেবের বাড়ি
বাড়ির উপরে আক্রমণ করে বসে, কারণ বেশ কয়েকদিন ধরে তারা পদ্মার সাথে যোগাযোগ করতে না পারার কারণে তারাও বুঝে গেছিল যে পদ্মা হয়তো শাহদেবের হাতে ধরা পড়ে গেছে। যখন স্পেশাল ফোর্স দেখতে পায় যে একটি সশস্ত্র বিদ্রোহী বাহিনী শাহদেবের বাড়ির উপর দিয়ে আক্রমণ করতে যাচ্ছে, এবার তারা একটু পেছনে সরে যায় আর কাহিনী কি ঘটে সেটা দেখার জন্য আড়াল থেকেই অপেক্ষা করতে থাকে। তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, শাহদেব নামের এই লোকটা তার জীবনের থেকেও বেশি ভালোবাসে শুধুমাত্র তার এই বাড়িটাকে, আর তার অনুমতি ছাড়া কেউ যদি তার